রয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের ব্যুরো চিফ আবু হেনা মুস্তফা জামাল। আপনাকেও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। জি, আবু হেনা মুস্তফা জামাল, আপনার কাছ থেকে খুলনার সর্বশেষ একটু খবর জানতে চাই। রাত ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, কিন্তু এখন বৃষ্টিও নেই, সেইভাবে বাতাসও নেই। এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে উপকূলের উপজেলাগুলোতে কিন্তু মানুষরা ঘরে ফিরে গেছেন বলে আমরা শুনেছি, যেটা আমরা বিকাল পর্যন্ত আশঙ্কায় ছিলাম যে মানুষরা ঘরে ফিরে যেতে পারবেন কিনা, কারণ বিকাল পর্যন্ত আসলে প্রচন্ড বৃষ্টি এবং দমকা হাওয়া বইছিল, যার কারণে কিন্তু আশ্রয় কেন্দ্রে যারা ছিলেন প্রায় ১,৬৩,০০০ মতো মানুষ আশ্রয় কেন্দ্রে সেই সময় পর্যন্ত ছিলেন এখানকার আশ্রয় কেন্দ্রতে, এবং প্রশাসন তাদেরকে কিন্তু সেখানে থাকতে বলেছিলেন যে তারা থাকলে তাদের জন্য যে ব্যবস্থা আছে সেটা নিরাপত্তার ব্যবস্থা করেন, যার কারণে মানুষজন ওই সময় আশ্রয় কেন্দ্র ত্যাগ করেননি বলে আমরা জেনেছি। কিন্তু রাতে যখন আবহাওয়া ভালো হতে শুরু করেছে তখন থেকে কিন্তু মানুষজন আবার ঘরে ফিরতে শুরু করেছেন। তবে আগামীকাল পর্যন্ত সময় লাগবে আসলে সম্পূর্ণ মানুষকে ফিরে যেতে বলে আমাদেরকে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। এখানে আপনাকে একটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে খুলনা উপকূলে রেমালের আঘাতটা কিন্তু একটু অন্যরকম ছিল, কারণ খুলনা উপকূলে গত 15 বছরে আসলে 10টি বড় বড় দুর্যোগ এখানে আঘাত এনেছে। আইলার মতো দুর্যোগ আঘাত এনেছে, তারপরে আরো বড় বড় দুর্যোগ আঘাত এনেছে, ফলে এখানকার মানুষ কিন্তু আতঙ্কিত থাকেন সব সময়, এবং সেইভাবে কিন্তু এবারও আতঙ্ক ছড়িয়েছিল এবং মানুষ কিন্তু প্রস্তুতি নিয়েছিলেন। আমি এখানে গিয়েছি পাইকগাছা, বিশেষ করে পাইকগাছাতে ক্ষতি হয়েছে অনেক বেশি। পাইকগাছার আপনার বেড়িবাঁধের আপনার 21টি পয়েন্টে আসলে ভাঙন দেখা দিয়েছিল, এবং কয়রাতেও বেড়িবাঁধ ভেঙে গেছে, এবং পাশাপাশি আপনার দাকপেও বেড়িবাঁধ ভেঙে গেছে। আমরা এইখানে যে বেড়িবাঁধ আছে, একটু বেড়িবাঁধের কথা না বললেই না, কারণ হচ্ছে যে বেড়িবাঁধের জায়গাতে আপনার এই সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট মিলে আপনার 2008 কিলোমিটার বেড়িবাঁধ আছে, তার মধ্যে 51 কিলোমিটার কিন্তু প্রচন্ড ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ ভাঙার জন্য বা ভেঙে যাতে না যায় সেই জন্য কিন্তু মানুষ আবার সেটাকে পাহারা দিয়েছেন। কারণ হচ্ছে যে তাৎক্ষণিকভাবে মেরামত করা না গেলে এই বেড়িবাঁধ গুলো কিন্তু আপনার ভেঙে একটা বিপুল ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই জন্য কিন্তু একটা বড় অংশের মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে তারা যাননি, এবং রাতে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে আসলে বেড়িবাঁধে অবস্থান করেছেন। এটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে জনগণ বলেছেন যে না, আসলে বেড়িবাঁধের জায়গাটা দেখা উচিত। এখানে এখনো পর্যন্ত 20,700টি ঘর সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে খুলনাতে, এবং 56,000 ঘর বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হিসেবে বলা হয়েছে। এখানে একটি বিষয়ে বলে রাখি আপনাকে যে খুলনার 604টি আশ্রয় কেন্দ্রে কিন্তু 3 লক্ষ মানুষের আশ্রয় দেওয়ার মতো সক্ষমতা রয়েছে, কিন্তু এই এই সাম্প্রতিক পরিসংখ্যান বা গতকালকের পরিসংখ্যান বলছে যে 4,52,000 মানুষ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো একটা বড় অংশের মানুষ কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রের বাইরে থেকে যাচ্ছেন। এবং একটু আগে যেটা শুনছিলাম যে সারা দেশের পরিস্থিতির মধ্যে এখানেও পরিস্থিতি যেটা, যে সেটা হচ্ছে যে মানুষ আশ্রয় কেন্দ্রে আসতে কিন্তু খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, নিরুৎসাহ বোধ করেন, কারণ হচ্ছে তাদের সর্বশেষ সম্বল যেটা আছে সেইটা তারা আঁকড়ে ধরে রাখতে চান। কিন্তু এই জন্য কিন্তু সাধারণ মানুষের দাবি হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোকে আরো একটু আধুনিকায়ন করা, যেখানে তারা তাদের পশুগুলো প্রাণীগুলো নিয়ে আসতে পারেন এবং নিরাপদে রাখতে পারেন, এবং আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর কথা কিন্তু সব সময় বলা হচ্ছে এইখানে। আর এখানে শুনতে পাচ্ছি। হ্যাঁ, এইটা ছিল একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মানুষের কাছে, আশ্রয় কেন্দ্রের সংখ্যাগুলো বাড়ানো এবং সেখানকার নিরাপত্তা, এবং আশ্রয় কেন্দ্রেরও আরো কিছু ফ্যাসিলিটিস বাড়ানোর কথাও কিন্তু মানুষজন বলছেন। যেহেতু স্কুলগুলো কিন্তু এখানে মূলত স্কুলগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই স্কুলগুলোতে কিন্তু আপনার হাইজিন প্র্যাকটিসটা বলেন বা টয়লেট ফ্যাসিলিটিস বলেন, এগুলো একটু বাড়ানোর জন্য কিন্তু দাবি উঠেছে। পাশাপাশি এখানে আশ্রয় কেন্দ্র অনেকদিন ধরে যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার অবস্থা কি? আরেকবার একটু বলুন প্লিজ। যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার অবস্থা কি এখন? যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু স্বেচ্ছার শ্রমে মানুষজন বেড়িবাঁধ আবার রিপেয়ার করেছেন। এটা ভাটার সময় যখন ছিল বিকালে তখন কিন্তু করেছেন, তারপরে আর কিন্তু আপনার জলের পানি ঢোকেনি। কিন্তু ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এখানে। ফসল
ক্ষতি হয়েছে, কারণ আপনি জানেন যে কয়েকদিন আগে তাপপ্রবাহ চলছিল, সেই জন্য ফসলে একটু পরবর্তীতে গিয়েছে, কিন্তু ধানের ফসলের ক্ষতি কম হয়েছে, কারণ ধানরা কৃষক আসলে ঘরে তুলে নিতে পেরেছে। তবে মাছের ক্ষতি হয়েছে এখানে, অনেক অনেক বেশি মাছের ক্ষতি হয়েছে, কারণ আপনি জানেন যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই অঞ্চলটা, উপকূলীয় অঞ্চলটা মাছ নির্ভর অঞ্চল। এখানে 3 জেলাতে প্রায় 20,000-এর মতো আপনার মৎস্য ঘের ভেসে গেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। কিন্তু এটার টাকার অঙ্কের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে কিন্তু সময় লাগবে, এটা আসলে জি জি। আবু হেনা মুস্তাফা জামাল এবং আশিকিন প্রিন্স, আপনাকে দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। চলে যেতে চাই স্টুডিওতে, নজরুল কবির, আপনি